আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফেক্কা মাইলা বাবারে বাবা তুরাই যে কর, বা যদি মনে করে যে তিনি বোঝেন না, তারা আরো ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হলো না? 21 জনে হবে না, 31 দরকার। সকল আলোচনার মূল যে বিষয়টা সেটা হলো যে নির্বাচন কবে হবে অথবা ওনারা নির্বাচন কবে দেবেন। এই পুরো এন্টায়ার স্বৈর শাসনের সময় বিএনপি কি রোল আছে, বিএনপির রোলটা আদতে স্বৈরাচার পতনের জন্য কিভাবে কাজ করেছে, বিএনপি থাকায় বিরাট সংকট তৈরি হলো। এই যে আজকে আওয়ামী লীগ একটা অত্যাচারী, ভয়ঙ্কর অত্যাচারী, নিপীড়ক, জালেম একটা দল এবং সংগঠন। ডক্টর ইউনূস বনাম জেনারেল ওয়াকার, পরিণাম ভয়াবহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটাকে আমরা মূলত চরমনাই পীরের দল হিসেবে জানি, এই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন। মধ্যরাতে সরানো হলো এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি, তত্ত্বাবধানে বিএনপি নেতারা। মধ্যরাতে এস আলমের 14টি গাড়ি সরানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। আমি একটা কথা বলি, হাসানাত সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসানাত সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানাত সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে রাজনৈতিক অবস্থা চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, প্রতিনিয়ত এরকম আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন, এখন সেটাও করবেন না। আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে, আমার কাছে মনে হয়েছে যে রাগে, ক্ষোভে, অভিমানে যে আরে কোন জাতির লেগে এগুলো করতেছি, এই জাতি তো বড় অস্থির জাতি, বড় তাড়াহুড়া জাতি। নেতাদের অনেকের বড়ই তাড়াহুড়া, কখন যে আমরা চেয়ারটাতে বসবো। আর এই সকল তাড়াহুড়াতে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন, আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য, জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ, তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা। তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে? যখন এতগুলা দল আছে, একটা লোক বিকাল 3টা থেকে খালি বৈঠক কি বৈঠক, বৈঠক কি বৈঠক, এক একজন যাচ্ছে দাবি দেওয়া, 31, 75, 100, 20, 22 দাবি দেওয়া দিচ্ছে। বেটা তো ভাই আপনার বাপদাদা আছেন এই বয়সে, একটা ভালো কথা কইন তো মেজাজ গরম হয়ে যায়, তাই না? মুরব্বীরা মেজাজ গরম হয়। 84 বছর বয়স্ক একজন মানুষ, রেস্ট দরকার। আইসে এত যদি চাপ দেন তো আসেন আবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে সিদ্ধান্তটা নিছেন। কারণ বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি, যেই পরিমাণ জট লাগছে, এগুলোর খুলতে মিনিমাম 2 বছর লাগার কথা, কিন্তু আজকে তিনি বলতেছেন আমি কোনো সময় নষ্ট করবো না। তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে? কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় অপচয় করতেছেন। গত 1 মাস আগেও তো 5 বছর আগে নির্বাচন কল্পনা তো আনেন নাই, এরপরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই। যতক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণই আওয়ামী লীগ গায়ে থাকতো, এটাই বাস্তবতা। সেখান থেকে যেমনি যেমনি হোক ক্ষমতা পতন হয়েছে, তিনি আসছেন। তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দেব। এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন? জনগণ যতদিন চায়। এখন তৃতীয় ধাপে এসে তিনি আজকে বক্তব্য দিয়ে বসলেন যে আমি অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করব না, যৌক্তিক সময়ের ভিত্তিতে নির্বাচন দিয়ে দিব। কেন? রাজনৈতিক নেতাদের চাপে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না, অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না, খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দিব। তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলছেন যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়াদাও করছেন। কিটা করব কোন? তারিখ পে তারিখ, তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর ইউনূস নিয়ে সমালোচনা, সন্দেহ, এটা সেটা, এটা হইলো কেন? ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন? তারপর হচ্ছে সাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন? এই মানুষগুলোই তো ভাই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইক টেরও খাইছে প্রায় এই লেভেলের। আজকে আপনারা তারা সব নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল। তো ডক্টর ইউনূস নিয়ে আপনাদের চিন্তা হচ্ছে সুদখোর, আপনারা লেখা শুরু করছেন। ভাবা যায় আপনি খান্না সুদ ব্যাংকের রেখা নাকি? খালি সব মানে একদম সধি সাধ্যি পীর এই দেশের মানুষ, দুনিয়ার বাট পার এই দেশের মানুষ আমরা। অন্যের উপর আঙ্গুল তোলা খুব সহজ। একটা বয়স্ক মানুষ এত দিকে টকশু ফকশু যা আছে, আমার নিজের তো বিরক্ত লাগতেছে। যদি ডক্টর ইউনূস রাগ করে ছাইরাই দেয় যে ঠিক আছে বিচক্ষণ মানুষ হুট করে পদত্যাগ হয়তো করবে না, করবে কি যে নাও 2 মাস পরে ইলেকশন, জাতির এক অংশ হই হই রই রই, এরপরে আরেক অংশ আমরা যারা আমজনতা যারাই আছে মারা খাও, দখল, লুটপাট, চাঁদাবাজি। গত একদিনে কতগুলো দেখছেন বিএনপির ঘটনা। জামাতের 2 জনও কিন্তু আবার আসামি করছে একটা জায়গাতে মার্ডার ইস্যুতে, দেখছেন না? আমি বানাইয়া বলতেছি, গণমাধ্যমে আসতেছে। সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তা ভাবনা করেন অদূর ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন। তবে ডক্টর ইউনূস একটা কথা কিন্তু বারবার বলছে, প্রত্যেকটা অপরাধীর বিচার হবে, প্রত্যেকটা। এক রাতে যদি পুলিশের সব বাদ দিয়ে লায়
আর্মির সব অফিসার বদলাই ফেলে, সচিবালয় পুরো আওলাই ফেলে, ভাই রাষ্ট্রটা চলবে কেমনে? রাষ্ট্র তো ফাংশন করতে হবে। যে বলতেছেন মাঠে পুলিশ নাই, থাকবো কেমনে? যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাতে ক্রস ফায়ার দিয়ে দিব, পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে, পরে এত সোজা তো না, একটা সিস্টেম আছে, একসাথে সবগুলো ধরে চিপতে পারবে। যেমনে যেমনে কৌশলে কাজটা করে দেয়া, এক চিপা দিয়ে হাগুবার করবে, সেই চিপার দিকে তিনি যাচ্ছেন। আওয়ামী লীগের যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় করছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকের কিন্তু বিচার হবে। এখন আমরা যে বারবার বলে দিতেছি, তারাও তো সচেতন হয়ে যেতেছে, ফাংশন করতে দিবে না। নানান জায়গা থেকে নানান কিছু কেনা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে ডক্টর ইউনূস সাহেবরে আপনারা ধৈর্য হারা করেন না, একটু নিজের দিয়ে ভাবেন বক্তব্যের ভাষা কি, মনে হচ্ছে ফাইরা ফেলবে না রে, আর আপনারা লুটপাট করতে আসছে উনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে দলটাকে আমরা মূলত চরমোনাই পীরের দল হিসেবে জানি, এই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না, জনগণের আস্থা অর্জন করতে পারবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। 2 যুগেরও বেশি সময়ের মিত্র এই দুই রাজনৈতিক দল এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। মূলত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাব দিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না। জামাত ইসলামের আমির বিএনপির সাথে জোট গঠনের বিষয়টি নাকচ করে দিলেও ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা আমরা দেখব। তার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলকে জোট গঠনের যে আহ্বান জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের যে করা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই অংশটা দেখে নেই। মির্জা ফখরুলকে ফয়জুল করিমের জবাব, আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ, এটা হেডলাইন করেছে ইত্তেফাক। বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, বাংলাদেশের মানুষের শক্তির উপর আস্থা রাখি, সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সমাবেশে তিনি বলেছেন, ফখরুল সাহেব, আপনি মৌলবাদী বলতে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী। ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে থাকবে না কোনো ভেদাভেদ, এখানে কোনো বৈষম্য দেখতে চাই না, এখানে সবার অধিকার থাকবে, সম্মিলিতভাবে এ দেশটাকে গড়তে হবে। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হাক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল, একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না, আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামাতকে বলবো, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরি পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন, এই রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না। আবার তিনি বলছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদের বাংলাদেশ। এই বক্তব্যে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা না দিলেও ভবিষ্যতে নিশ্চয়ই তিনি এই বিষয়টা ব্যাখ্যা করবেন এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তারা যে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে সেটা ঘুচিয়ে নতুন করে শুরু করতে চাইছে, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মাইল ফলক হিসেবে আসবে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন একটা ধারায়, নতুন একটা দিশায় নিয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের পক্ষ থেকে পরস্পরের সাথে জোটবদ্ধ হওয়া এবং সেখানে অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে যুক্ত করার বিষয়ে এখন যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, অতীতে আমরা এই পরিস্থিতি কখনো দেখিনি। এমনকি পরিস্থিতি এমন ছিল
যে জামাত ইসলামী বাংলাদেশ যদি কারোর সাথে জোটবদ্ধ হয় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না, একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথাও থাকলে সেখানে জামাত ইসলামী আসবে না। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। শেখ হাসিনার পতনের সাথে সাথেই ইসলামী দলগুলো পরস্পরের কাছাকাছি আসতে শুরু করেছে। আসিফ নজরুলের ডিগবাজি দেখেন, একজন বহুল পরিচিত বিপ্লবের সহায়ক ব্যক্তি বলে যাকে আমরা মনে করে আসছি, সেই ডক্টর আসিফ নজরুল এই দুদিন আগে যে বক্তব্য দিলেন শেখ মুজিবুর রহমান নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে, সেটা অনভিপ্রেত। এর চাইতে অনেক হালকা কথা বলার জন্যই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে একটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হলো। এবং ছাত্র জনতা এবং আমি নিজেও জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এই যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে একটা কথা উনি বললেন, আওয়ামী লীগের পক্ষে যেটা গেল, তার বিরুদ্ধে আমিও কথা বলেছি, ছাত্র জনতাও আন্দোলন করেছে সঙ্গে সঙ্গে, এবং তাকে ডক্টর ইউনূস সরিয়ে দিতে বাধ্য হলেন। তো ডক্টর আসিফ নজরুলের যে বক্তব্য, সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের চাইতেও মোর ডেঞ্জারাস, তার চাইতেও বেশি খারাপ। এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট। সুতরাং আমি ভূমিকাটা দিচ্ছি, আওয়ামী এজেন্ট। আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনাপ্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই একটা সামরিক বাহিনীও নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আওয়ামী জেনারেল যেমন ইকবাল করিম ভূঁইয়া সহ কয়েকজন বেসামরিক ব্যক্তির নাম শোনা গেল তার উপদেষ্টা পরিষদে। এটা আমরা 5 এবং 6 তারিখে এটা শুনলাম, 6 তারিখের ভেতরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপদেষ্টাদের ভিতরে একজন বহুল পরিচিত ব্যক্তিরও নাম ছিল। তিনি আর কেউ নন, তিনি যিনি এখন বিতর্কিত সেই ডক্টর আসিফ নজরুলের নাম। এটা কোনো কাকতালীয় ঘটনা বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটাই আলোচনা করছি আজকে এখানে। এবং আমি সর্বশেষ আমার ভূমিকায় বলতে যাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, আপনি যে এরশাদের পথে এগুচ্ছেন ধীরে ধীরে। এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার লোক দিয়ে, জেনারেল মঞ্জুর এবং শেষে ক্যাপ্টেন ইমদাদ নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে পাঠিয়ে পুলিশ কাস্টাডিতে এরশাদ জিয়াকে হত্যা করিয়েছিল 30শে মে 1981। এরশাদ কিন্তু পরদিনই ক্ষমতায় বসেনি, সে নির্বাচন হতে দিল। জাস্টিস আব্দুস সাত্তার নির্বাচন করলেন নভেম্বর 1981 সালে, এবং 82 সালের 24শে মার্চ এরশাদ কি করলো? জাস্টিস সাত্তারের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রীর বাড়িতে ইমদু নামে একজন খুনি আসামিকে পাওয়া গেল। এই অজুহাতে এরশাদ সাত্তার সরকারকে সরিয়ে দিল, রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান যেটা বলা হয়। জাস্টিস সাত্তার ভয় পেয়ে ক্ষমতায় ছেড়ে দিলেন এবং এরশাদ ক্ষমতায় বসে 9 বছরের বেশি শাসন করলো। একই পরিকল্পনা ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি অনর্গল মিথ্যাচার করেন, যেটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি। হাসিনা চলে যাবে আমি জানতাম না, আমার সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, তারা 1800 রাউন্ড লাইফ গুলি অ্যামুনিশন ব্যবহার করে মাত্র 5 জনকে আহত করেছে। সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ওই কেষ্টা বেটাই চোর পুলিশ। পুলিশের প্রতি জনগণের একটা ঘৃণার উদ্রেক করিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কোনো ভদ্র জনচিত দেশপ্রিয়মূলক কোনো ব্যক্তির এটা করা শোভা পায় না। তিনি যে দেশপ্রেমিক নন, তিনি যে দেশদ্রোহী, তিনি যে ভারতের দালাল, তিনি যে হাসিনার দালাল, এতে আর সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নেই। তবে আমি ডক্টর আসিফ নজরুলকে আমি একজন আমাদের দলীয়, আমাদের গোত্রের লোক বলে মনে করতাম। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন যারা এই ভূমিকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন, তার ভেতরে আসিফ নজরুল অবশ্যই অন্যতম। কিন্তু
আমার তো আজকে আসিফ নজরুলের যে বক্তব্য দেখলাম, ওটা অত্যন্ত আপত্তিকর একটা জঘন্য বক্তব্য। তার অফিসে তার মাথার উপরে শেখ মুজিবের ছবি আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আওয়ামী লীগকে একটা দেশপ্রেমিক ঐতিহ্যবাহী দল মনে করেন, যারা স্বাধীনতা আন্দোলনের উনি বললেন নেতৃত্ব দিয়েছিল, ওটা মিথ্যা কথা। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব আওয়ামী লীগ দেয়নি, জনগণ, সেনাবাহিনী, মুক্তি বাহিনী এরা দিয়েছিল। তাজউদ্দিন আহমদ এবং সিরাজুল আলম খান স্বাধীনতার আন্দোলনের নেতা ছিলেন, শেখ মুজিবুর রহমান নন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। যাই হোক, এ বক্তব্য আমি বহুবার দিয়েছি, আমার বইতেও লিখেছি। যারা এই ব্যাপারে জানতে চান, গবেষণা করলেই বুঝবেন শেখ মুজিবুর রহমান কি চাইছিলেন। যাই হোক, তার বিরুদ্ধে পাকিস্তান সরকার কিন্তু বাংলাদেশ বানানো পাকিস্তানকে ভাঙার অভিযোগ প্রমাণ করতে পারেনি। কেন? শেখ মুজিবুর রহমানের অ্যাটর্নি যিনি ছিলেন ব্রোহি বলেছেন শেখ মুজিবুর রহমানকে বিচার করলে বড়জোর 6 মাস জেল দিতে পারো। তিনি বাংলাদেশ বানাতে চাননি। এহিয়া খান তার টেস্টিমনিতে বলেছেন, ইট ওয়াজ জুলফিকার আলী ভুট্টো, নট শেখ মুজিবুর রহমান, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান, পিরিয়ড। সুতরাং আসিফ নজরুলের বক্তব্য ধোপে টেকে না। আমি একটা কথা বলি, হাসানাত সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসানাত সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে হাসানাত সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসানাত সারজিৎটা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্র কি এত সহজ? একটা আন্দোলন এত সহজে করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। জামাত শিবির, গণ অধিকার বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। আমাদের দেশ কোনোদিনই পরিবর্তন হবে না, এটা খুব দুঃখ নিয়ে বললাম। আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। তবে তারা যেইভাবে একটা বিশৃঙ্খলার কথাবার্তা বলছে, ঢাকা মেডিকেলে আপনি এখন যান, 3 জন ছাত্র পাবেন, 10 জন পাবেন রাস্তার শ্রমিক। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই, ভ্যানে করে। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, এরা ভ্যানে করে মানুষকে মেরে, ইন্টারনেট লাইট অফ করে ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতে কবর দিছে। সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইরা, বেশিরভাগই আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইরা। এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নেই, এদেরকে আমার শহীদ বলতে হবে। এই শহীদ ভাইরা আজকে দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজখবর নাই। 1-1.5 লাখের উপরে মানুষ মারা হয়েছে, সবাই বলে 1-1.5 হাজার। কত মানুষকে মেরে জামাচাপা দিয়ে দিছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজখবর নিবে? সেখানে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের লোগো প্রথমে চেঞ্জ করতে হবে। এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে। যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয়, তাহলে প্রয়োজন অন্য লোগো দেন, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানচিত্র সিস্টেম করে লোগো দেন, যেহেতু আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের নাগরিক। আর সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো। টাকা নিয়ে 9-6 করো না, কোনো কিছু নিয়ে 9-6 করো না। তোমাদের একার আন্দোলন না, আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি। আচ্ছা, বঙ্গবন্ধু তো 1971 সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল, সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে, হুক্কা টানতেছে। হ্যাঁ, কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কি বলে? প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার দেশ, আমার বাবা একা এদেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু ক্রেডিট নিছে, আমি এদেশ স্বাধীন করছি। তোমাদের অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না, উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে। এখন একজন বুক ফুলায় বলো সমন্বয়ক, হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে? তুমি সারজিৎ হাসানাত খালি দেখে ছবি চলে আসছো। আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিন্তা করে ছেলেটা, তোমরা খোঁজখবর নাও নাই। অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। এই সুযোগ আমাদের দেওয়া হবে না। তো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো, ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না। তোমার যেমন এই আন্দোলনের ভূমিকা আছে, আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে। সো মানুষকে ছোট করো না, মানুষকে ছোট করা তুমি বঙ্গবন্ধুর মতো তাহলে স্বৈরাচারী হয়ে গেলা। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।